প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। মধুবন ট্রেকিং পয়েন্ট থেকে উপরে ওঠার পর সমস্ত জৈন মন্দিরগুলো কিভাবে আপনারা দর্শন করবেন থাকছে এই ভিডিওতে তার সম্পূর্ণ তথ্য। হাওড়া স্টেশন থেকে পারশনাথ যাওয়ার একাধিক ট্রেন রয়েছে। কিছু ট্রেনের নাম, নাম্বার এবং সময় আমি স্ক্রিনে শেয়ার করলাম, আপনারা একটু দেখে নেবেন। পারশনাথ রেল স্টেশন থেকে মধুবনের দূরত্ব আনুমানিক প্রায় 25-26 কিলোমিটার। শেয়ার গাড়ি বা অটোতে সময় লাগে 40 থেকে 45 মিনিট। এখন আসি, থাকবেন কোথায়। মধুবনে একাধিক জৈন ধর্মশালা রয়েছে, তার কয়েকটির নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করলাম। আসো। আসো আসো, আস্তে আস্তে হাঁটতে থাকো। আমরা ছিলাম জৈন ধর্মশালাতে। মধুবন ট্রেকিং পয়েন্ট থেকে উপর পর্যন্ত টোটাল দূরত্ব 9 কিলোমিটার। এখান থেকে বাঁদিকে রাস্তা ধরে চন্দ্রনাথ প্রভুর মন্দির 3 কিলোমিটার। নিচের রাস্তা দিয়ে সামনের দিকে নেমে যাই তাহলে সামনেই জলমন্দির, এবং ডান দিকের রাস্তা দিয়ে 1.5 কিলোমিটার দূরে রয়েছে মেন পারশনাথ মন্দির। বাবু, আপনারা কোন জায়গা থেকে এসেছেন? হ্যালো দাদা, আপনি কোন জায়গা থেকে এসেছেন? ও দাদা, আপনি কোন জায়গা থেকে এসেছেন? বারুইপুর। বারুইপুর। এটা কোন জায়গা দাদা? পরশনাথের সর্বোচ্চ সিংহ। আচ্ছা, পরেশনাথের সর্বোচ্চ সিংহ বারুইপুর। না না, এই জায়গাটা আর ওই জায়গাটা, এটা পরেশনাথের সর্বোচ্চ সিংহ। আচ্ছা, আপনারা কজন এসেছেন দাদা? 6 জন। 6 জন। যে ক্যামেরা ধরছে সে, আর বাদ বাকি আমরা 5 জন আছি বাইরে। ওই আর লোক দেখতে পাচ্ছি না তো। এই একজন চিন্তা করছে, সব অসুস্থ ছড়িয়ে লোকটা। ছিটিয়ে আছে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই উঠে আর উঠবো না। কালু, বলো 24তম তীর্থাঙ্করের নাম কি? বলো, ক্যামেরা চলছে, বলতে পারলে পেট ভরে জল খাওয়াবো। বলো বলো, 24তম তীর্থাঙ্করের নাম বলো। পারলে না? অন্তত 23তম বলো। তাও পারলে না? এ প্রতাপ, এ কার এনেছিস? 23তম তীর্থাঙ্করের নাম জিজ্ঞেস করছিস, সেটাও বলতে পারছে না। এই যে তোমার এই ভক্ত। बहुत फूट चुके हैं, बहुत फूटेंगे। ज्यादा पापी होंगे ना। दिवाली में मेरा 2 बार लगातार से फूटे, एक यहाँ पर कहीं यहाँ। পারশনাথ পাহাড় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত, যা এই রাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি জৈন ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান, যেখানে 24 জন তীর্থঙ্করের 20 জন নির্মাণ লাভ করেছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 1365 মিটার বা 4478 ফুট উঁচু এই পর্বতটি। পথ চলতে চলতে জৈন ধর্মের খুঁটিনাটি নিয়ে এই ভিডিওতে আমি একটু একটু করে সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এই জৈন ধর্ম কী। জৈন ধর্ম বৈদিক যুগের জটিল বর্ণপ্রথা, ব্যয়বহুল আচার অনুষ্ঠান এবং ধর্মীয় দুর্নীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে এই জৈন ধর্মের উত্থান হয়েছিল। প্রতিষ্ঠাতা হিসেবে প্রথম তীর্থাঙ্কর ঋষভনাথ বা আদিনাথকেই বিবেচনা করা হয়। এখন আসি জৈন ধর্মের সময়কাল। জৈন ধর্মের নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠাকাল নেই, কারণ জৈনরা বিশ্বাস করেন যে এটি একটি প্রাচীন ও চিরস্থায়ী ধর্ম। অনেকে মনে করেন এই ধর্মের শিকড় খ্রিস্টপূর্ব 3য় বা 4র্থ সহস্রাব্দে ছিল। হিন্দু ধর্মের ঋগ্বেদে ঋষভদেবের উল্লেখ পাওয়া যায়, যা এর প্রাচীনত্ব প্রমাণ করে। জৈন ধর্মের মূল নীতি হল অহিংসা অর্থাৎ নন ভায়োলেন্স, অনেকান্তবাদ অর্থাৎ মেনি সাইডেড রিয়েলিটি এবং অপরিগ্রহ নন পসেশনস।
পরেশনাথ পাহাড়ের উপরে পৌঁছানোর পর আমরা বাঁদিকে রাস্তা ধরে প্রথমে ট্রেক করছি চন্দ্রনাথ প্রভুর মন্দিরে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন, নিচে যেটা দেখা যাচ্ছে ওখান থেকেই আমরা ট্রেক শুরু করেছিলাম উপরে। একদম সোজা উপরের দিকে রয়েছে পরেশনাথ পাহাড় আর বাঁদিকে থাকছে জলমন্দির। পথ চলতে চলতে আমরা তীর্থাঙ্করদের নাম, চিহ্ন এবং বর্ণ একটু একটু করে জানব। আমাদের প্রথম তীর্থাঙ্কর ঋষভনাথ বা আদিনাথ, যার চিহ্ন হলো ষাঁড়, বর্ণ হলো সোনালী। দ্বিতীয় হলো অজিত, ওনার চিহ্ন হাতি, বর্ণ সোনালী। 3 নম্বরে সম্ভর, এনার চিহ্ন ঘোড়া, বর্ণ হলো সোনালী। 4 নম্বরে অভিনন্দন, চিহ্ন বানর, বর্ণ হলো সোনালী। 5 নম্বরে হচ্ছে সুমতি, এনার চিহ্ন বগলা এবং বর্ণ সোনালী। 6 নম্বর পদ্মপ্রভা, এনার চিহ্ন হলো পদ্ম এবং বর্ণ হলো লাল। পরেশনাথ পাহাড় ট্রেক করা ছাড়াও আরও দুরকমভাবে উপরে পৌঁছানো যায়। একটা হলো ডুলির মাধ্যমে আর একটা বাইকের মাধ্যমে। পরেশনাথ মন্দিরের উপর থেকে নিচ পর্যন্ত সাইড দিয়ে বাইকের রাস্তা করা আছে এবং যেখান থেকে আমরা ট্রেক শুরু করে এখনও পর্যন্ত চন্দ্রনাথ প্রভুর মন্দিরের দিকে ট্রেক করছি, এই রাস্তা দিয়ে পুরোটাই ডুলিতে করেও আপনারা এইভাবে দর্শন করতে পারেন। বিস্কুট খাবে? ভিডিও লেগেছে। টাটা টাটা করে দাও। এটা খুব সুন্দর করে ডুলিতে যাচ্ছে। বাবু টাটা করে দাও। সাত নম্বর তীর্থাঙ্কর হলেন সুপার্শ্ব, ওনার চিহ্ন হলো স্বস্তিক এবং বর্ণ হলো সোনালী। 8 নম্বর চন্দ্রপ্রভা, ওনার চিহ্ন হলো চাঁদ এবং বর্ণ হলো সাদা। সামনের এই মন্দির থেকে রাস্তাটা আবার দুদিকে ভাগ হয়ে যাবে। একটা রাস্তার নাম দিকে নিচের দিকে নেমে গেলে সোজা জলমন্দির এবং বাঁদিকে রাস্তা দিয়ে নিচে নামতে থাকলে বেশ খানিকটা হাঁটার পরে আমরা পেয়ে যাব চন্দ্রনাথ প্রভুর মন্দির। পরেশনাথ ট্রেক করার জন্য প্রচুর মানসিক জোর এবং ফিজিক্যালি ফিট থাকা প্রয়োজন। আমরা 6 জন ট্রেক শুরু করেছিলাম, কিন্তু 9 কিলোমিটার আসার পরে আমাদের মধ্যে 3 জন পিছিয়ে পড়ে এবং ওরা ওখান থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত করে। আমরা 3 জন পুরো পাহাড়টাকে ট্রেক করি। পরেশনাথ ট্রেক করার সময় আপনারা ব্যাগে ভারী কোনো জিনিস ক্যারি করবেন না। পাহাড়ের উপরেই সব কিছু ব্যবস্থা রয়েছে, জল থেকে টিফিন থেকে সব কিছুই পাওয়া যায়, কিন্তু অনেকটাই কস্টলি। যেহেতু অনেকটা রাস্তা কভার করতে হয়, সেজন্য ভারী কোনো জিনিস না ক্যারি করাই ভালো। দেখতে দেখতে আমরা চন্দ্রনাথ প্রভুর মন্দিরে পৌঁছে গেছি। দেখুন সেই দৃশ্য। ট্রেকিং পয়েন্ট থেকে পাহাড়ের উপর পর্যন্ত পৌঁছাতে মোট দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার এবং ওখান থেকে চন্দ্রনাথ প্রভুর মন্দির আরও 3 কিলোমিটার। এই মিলিয়ে মোট এখন পর্যন্ত আমরা 12 কিলোমিটার ট্রেক কমপ্লিট করলাম। লালু গেল ওই জন্য प्रभु भगवान की जय।
चंद्र प्रभु वनराज का মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মগধে 12 বছরের দুর্ভিক্ষ চলাকালীন জৈন সমাজ দুটি প্রধান সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে, একটা দিগম্বর এবং একটা শ্বেতাম্বর। দিগম্বর সম্প্রদায়ে আচার্য ভদ্রবাহুর অনুসারীরা, যারা নগ্নতাকে শাস্ত্র অনুমোদন বলে মনে করেন, এবং শ্বেতাম্বরদের স্থূলভদ্রের অনুসারীরা, যারা সাদা বস্ত্র পরিধান করেন। ঘুরিয়ে পুরোটা ঘুরিয়ে তুলে নাও। আসো, চালু হয়েছে। হ্যাঁ, নয়। আচ্ছা। দিয়ে এবার মন্দিরের উপরে উঠে চালু। আসবে উপরে, ঠিক আছে। এটি হলো নবম তীর্থাঙ্কর সুবিধিনাথ বা পুষ্পদন্তনাথের মন্দির। এনার চিহ্ন হলো ডলফিন এবং বর্ণ হলো সাদা। বাবা মায়ের আশীর্বাদ এবং পারশনাথজির কৃপায় আমরা টোটাল 14 ঘন্টায় এই টোটাল পারশনাথ টেকটা কমপ্লিট করতে সক্ষম হয়েছিলাম। এগুলো নিয়েছো? বন্ধ রাখবো। এখন আসি এই জৈন ধর্মের বিস্তার কেমন ছিল। পশ্চিমবাংলার মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে এই ধর্মের বিস্তার ছিল। প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাঁকুড়া ও পুরুলিয়া অঞ্চলগুলিতে প্রচুর জৈন মন্দির ও মূর্তির ধ্বংসাবশেষ রয়েছে, যা এক সময় এই স্থানে জৈন ধর্মের প্রতিপত্তির প্রমাণ করে। জৈন ধর্মের পুনর্জাগরণ কেমন করে হলো? 1204 সালে বখতিয়ার খিলজির আক্রমণের পর বাংলা থেকে জৈন ধর্ম প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। পরবর্তীতে মুঘল আমলে রাজস্থান ও উত্তর ভারত থেকে অনেক
বর্ণাঢ্য জৈন বণিক সম্প্রদায় যেমন জগৎ শেঠের পরিবার বাণিজ্যিক উদ্দেশ্যে ঢাকায় বসতি স্থাপন করেন, যার ফলে বাংলায় জৈন ধর্ম পুনরুজ্জীবিত হয়। এই রাস্তাটি সোজা চলে গেছে বাসুপূজ্যনাথ মন্দিরের দিকে। জৈন ধর্ম মূলত অহিংসা ও তপস্যার উপর প্রতিষ্ঠিত। এর প্রধান স্তম্ভগুলি হল অহিংসা, কোনো জীবকে হত্যা না করা, সত্য, সর্বদা সত্য কথা বলা, অস্তেয়, চুরি না করা বা অপরের বস্তু অনুমতি ছাড়া না নেওয়া, ব্রহ্মচর্য, ইন্দ্রিয় সংযম করা, অপরিগ্রহ, কোনো পার্থিব বিষয়ে আসক্তি না রাখা বা সম্পত্তি সঞ্চয় না করা। পারশনাথ পাহাড়ের এই স্থানের সৌন্দর্য ভীষণ সুন্দর। বাড়িতে খাঁইটা না পাঠালে হবে না, তারা বুঝতে পারছে না তুমি কিভাবে হাঁটছো, কত কঠিন ট্রেক করছো। হ্যাঁ, এটা বৌদির কাছে পাঠাতে হবে, দেখতে হবে, দেখাতে হবে ওদের কাছে। হ্যাঁ, দাঁড়াও, এদিকে আমার দিকে ঘুরে দাঁড়াও, ডুলি নামছে। হ্যাঁ, আস্তে করে এক সাইডে দাঁড়াও। मंदिर बन दिया उनरे बतर नौका एक चलो बन চলো। আচ্ছা, पागल लागलास का ना रे। बेकार দশম তীর্থাঙ্কর হলেন শীতলা। এনার চিহ্ন শিবৎস এবং এনার বর্ণ সোনালী। 11তম তীর্থাঙ্কর হলো শ্রেয়াংশ। এনার চিহ্ন হলো গন্ডার এবং বর্ণ হলো সোনালী। এরপরে এখান থেকে আমরা সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওখানে রয়েছে বাসুপূজ্যনাথ দেবের মন্দির। ওনার চিহ্ন মহিষ এবং বর্ণ লাল। আমরা এখান থেকে আস্তে আস্তে করে ট্রেক করে এবার আমরা পৌঁছাবো বাসুপূজ্যনাথ মন্দির। এই ট্রেকটা একটু কঠিন হবে, অনেকটা খাড়াই এবং অনেকটা উঁচুতেই আবার উঠতে হবে। ওইটা ইয়ে লাভ ভিতরে একটা ফটো করবো তো, লাভলে ভিডিও করবো তো, আমি ওটা ইয়ে করে নিই। হ্যাঁ,
ও সেট এখনো পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তা টেক করা হয়ে গেছে। শারীরিক পরিশ্রম তো অবশ্যই হয়, কিন্তু তার সঙ্গে প্রকৃতির এই যে সৌন্দর্য সেটা অনেকটাই কষ্টকে লাঘব করে দেয় এবং একটু মনের জোর রাখলে খুব সুন্দরভাবে পুরো পারশনাথ পাহাড়টাকে সারা দিনের মধ্যে ঘুরে ঘুরে দেখা যায় এবং সমস্ত মন্দিরগুলোকে দর্শন করা যায়। তীর্থঙ্কর বিমলনাথ, ওনার চিহ্ন হলো শুয়োর, বর্ণ হলো সোনালী। 14তম তীর্থঙ্কর অনন্তনাথ, এনার চিহ্ন বাজপাখি, দিগম্বর সম্প্রদায় অনুসারে ভেড়া বা ভাল্লুক, বর্ণ সোনালী। 15তম তীর্থঙ্কর ধর্মনাথ, এনার চিহ্ন হলো বজ্রপাত, বর্ণ হলো সোনালী। 16তম তীর্থঙ্কর শান্তিনাথ, এনার চিহ্ন হরিণ এবং বর্ণ সোনালী। 17তম তীর্থঙ্কর কুন্তনাথ, এনার চিহ্ন হলো ছাগল, বর্ণ হলো সোনালী। 18তম তীর্থঙ্কর হলেন আরানাথ, এনার বর্ণ নন্দবর্ত এবং বর্ণ সোনালী। এটি বিশদ স্বস্তিকা বা দিগম্বর সম্প্রদায় অনুসারে মাছ। কোন দিক দিয়ে উঠলি রে? 19তম মল্লিনাথ, কোন দিক দিয়ে উঠলি? এনার চিহ্ন হলো জলের কলস এবং বর্ণ নীল। 20তম হলেন সুব্রতনাথ, এনার চিহ্ন হলো কাছিম, বর্ণ হলো কালো। 21তম হলো নমি, এনার চিহ্ন হলো নীল পদ্ম এবং বর্ণ সোনালী। আর উঠবে না। তেইশতম তীর্থঙ্কর হলেন নেমিনাথ, এনার চিহ্ন হলো শঙ্খ, বর্ণ হলো কালো। আর 23তম তীর্থঙ্কর পারশনাথজি, এনার চিহ্ন হলো সর্প, বর্ণ হলো সবুজ। এবং সবশেষে 24তম তীর্থঙ্কর মহাবীর, যার চিহ্ন হলো সিংহ এবং বর্ণ হলো সোনালী। এইভাবে মোটামুটি আমরা 24 জন তীর্থঙ্করের নাম একটু বলার চেষ্টা করলাম। নামগুলো হয়তো আগে পরে হতে পারে, সেগুলো আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন। সম্পূর্ণ তথ্যগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করা, কাজেই কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে, বলার মধ্যেও ভুল থাকতে পারে, একটু মানিয়ে নেবেন, একটু সঠিকটা আপনারাও একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। হাঁটতে হাঁটতে আমরা এখন পৌঁছে গেছি বাসুপূজ্যনাথ মন্দির। এখানে একটুখানি আমরা রেস্ট নিয়েছিলাম 5-6 মিনিটের জন্য। তারপর আবার হাঁটতে হাঁটতে বাদিকের নিচে রাস্তা দিয়ে আমরা নামতে শুরু করলাম জলমন্দির। এটা দেখছেন জলমন্দিরের ছবি। এই জলমন্দিরেও বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম। কাটানোর পরে এখান থেকে সোজা উপরে উঠে, যেখান থেকে আমরা পাহাড়ের উপর থেকে বাঁদিকে রাস্তা ধরেছিলাম চন্দ্রনাথ প্রভুর মন্দিরে যাওয়ার জন্য, সেই রাস্তাতে পৌঁছালাম এবং ওখান থেকে আমরা আবার মেন যে পারশনাথ মন্দির সেদিকেই যাব। ওটা টোটাল 1.5 কিলোমিটারের মতো পথ। তারপর ওখান থেকে আমরা আবার মধুবন ট্রেকিং পয়েন্টের দিকে নামা শুরু করব। ওগুলো এক করতে কটে না। এটা পারশনাথ মন্দিরে ওঠার মেন পথ। প্রচুর ভক্ত এখান থেকে উঠছে। कौन का ले रहे हैं? ये लोग को खाई तो साथ आपने भी खाई लिया आपको पता खाना खेत नीचे और नीचे वाले चलो बोलो मैं काट छोड़ खाई दे से आपकी हो गई? ये बच गई? यही आना है
হাঁটতে হাঁটতে অবশেষে আমরা পারশনাথ মন্দিরে পৌঁছে গেলাম। এটাই পারশনাথ মন্দির। দেখুন সেই সুন্দর দৃশ্য, প্রচুর ভক্তের সমাগম। অনেকেই সাইডে বসে রেস্ট নিচ্ছে মন্দির দর্শন করার পরে। আমরাও দর্শন করতে চললাম। তবে এই মন্দিরে একটু নিচের দিকে জুতো খুলে রাখার ব্যবস্থা আছে, ওখানে আপনারা জুতো খুলে রাখবেন নিজের দায়িত্বে এবং তারপর আস্তে আস্তে মন্দিরের উপরে প্রবেশ করবেন। মন্দিরের ভিতরে অবাধে প্রবেশ করা যায়, এখানে কোনো রেস্ট্রিকশান বা বাধ্যবাধকতা তেমন কিছু নেই দেখেছি। সুন্দরভাবে আমিও ভিতরে প্রবেশ করেছিলাম, সমস্ত ভিডিও করতে পেরেছি এবং যিনি এই মন্দিরের পূজার দায়িত্বে রয়েছেন ওনার সাথেও কথা বলেছি, ওনার সঙ্গেও ফটোশ্যুট করেছি। একে একে এই ভিডিওতে সেটাও আপনারা দেখতে পাবেন। तू पहले ओला दे के बजा ले तू अंदर आई जा गर्मी थोड़ी का ওই দেখো তোমাকে খুঁজছিলাম তো আমি। আচ্ছা আচ্ছা, লালুকে দাঁড় করিয়ে রেখে এসছি। कैमरा से ले लीजिए। कैमरा देखिए सब, देखो कैमरा देखो, रेडी। आप देखिए कैमरा में, देखिए कैमरा में एकदम आपको भाई वो आया कि नहीं? आज नहा लिया था, नहा जतरा ना बने था। ये रहा भोरे भोरे का জয় বাবা পারশনাথ। পারশনাথ जतरा ना बने आज सब। পারশনাথ মন্দিরের বাইরের বারান্দা থেকে বাইরের দৃশ্যটা কেমন একটু তুলে ধরার চেষ্টা করছি। কি সুন্দর দৃশ্য, দেখতে থাকুন। জয় বাবা পারশনাথ। आरती कर लीजिए। मंत्र
तुम्हारी मामा देवी पिता सदैव लक्ष्मी में अब देश में आते शंकर देव माते स्वामी जागर जल्दी करण देव तुझे कोई न देखे लगा आगे इधर बढ़ाइए ध्यान পারশনাথ মন্দিরের ভিডিওটা খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। মন্দিরের ভিতরের সমস্ত খুঁটিনাটিও দেখালাম। তাই ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। মন্দির তো দর্শন করলেন, এছাড়া আর কি কি দেখবেন? নামার পথে আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। সামনে একটা নামার সময় বোর্ড দেয়া রয়েছে, এখান থেকে কোন প্লেসের দূরত্ব কতটা সেটা দেয়া রয়েছে। এখনও হাঁটছি, দুটো প্রায় 40-এর মতো বাজে এখন, চলছে, এখন হাঁটা কমপ্লিট হয়নি। রাস্তা এখন শেষ হতে অনেক বাকি আমার, দেখা যাক কখন পৌঁছায়। এখন প্রায় 2:30টার উপর হয়ে গেছে, আমরা এখনও হাঁটছি। পৌঁছাতে কতটা সময় লাগবে সেটাও বুঝতে পারছি না, কিন্তু সময় লাগবে। সামনে আরও একখানা পাহাড় আমাদেরকে পেরিয়ে যেতে হবে। আমরা টোটাল 24টা তীর্থঙ্করের মন্দির দর্শন করেছি, যার জন্য প্রচুর সময় গেছে। তো বুঝতেই পারছেন এখনও চলছে। ভোর 4টে থেকে হাঁটা শুরু করেছিলাম। রাস্তায় খুব একটা সময় আমরা নষ্ট করিনি, আধ ঘন্টা 35 মিনিট টাইম এদিক ওদিক হয়েছে আমাদের কোনো কোনো জায়গাতে, নাহলে ম্যাক্সিমাম জায়গাটা তো আমরা শুধু কন্টিনিউ হেঁটেই গেছি এবং এখনও হাঁটছি। সময় লাগবে, এখনও প্রায় 4 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে যেটুকু শুনছি। দেখা যাক কীভাবে এই দুর্গম রাস্তা পেরিয়ে যেতে পারি। হালত বহুত খারাপ। অনেকের ভিডিও দেখেছি ইউটিউবে, তারা তো পুরোটা কভার করে না, কয়েকটা মন্দির দেখে ওরা আবার নিচে চলে আসে, এসে ওরা কেবল মধুবন থেকে মেন পিক পর্যন্ত যে 9 কিলোমিটার ডিস্টেন্স সেটাই
কভার করে এবং তার ভিডিও করে ম্যাক্সিমাম লোকই ছাড়ে। কিন্তু আজকের আমি পুরোটা কভার করতে গিয়ে দেখলাম যে না, প্রচুর সময় লাগে, প্রচুর সময়। পুরো পরেশনাথ কভার করে পিছনের রাস্তা দিয়ে নামতেই এত সময় লেগে যাচ্ছে। তো দেখা যাক কখন পৌঁছানো যায়। আমরা হাঁটা কখন শুরু করেছিলাম? হাঁটা কখন শুরু করেছিলাম? ফার্স্ট স্টার্টিংটা আমরা কটায় করেছিলাম? ভোর 4টে। ভোর 4টে থেকে হাঁটা শুরু হয়েছিল। হাঁটা শুরু করে 24টা তীর্থাঙ্করে মন্দির কমপ্লিট করে আমরা এই যে এখনও কন্টিনিউ হেঁটে চলেছি। এখনও আমাদের রাস্তা তো অনেক বাকি, তো কতটা সময় লাগবে তাও বোঝা যাচ্ছে না। কিন্তু এই যে এতটা দীর্ঘ সময় ধরে হেঁটেই চলেছি, কিন্তু আমরা তো মাত্র হয়তো আধ ঘন্টা 35 মিনিট সময় হয়তো নষ্ট করেছি। এক জায়গায় ম্যাগি খেলাম, হয়তো 5-7 মিনিট গেছে, আর কিছু কিছু জায়গায় 1-8 মিনিট করে দাঁড়িয়ে গেছি, কোথাও লেবুর জল খেয়েছি। তাহলে ম্যাক্সিমাম জায়গা তো আমরা মানে কন্টিনিউ হেঁটেছি। তো কি মনে হচ্ছে এই যে হাঁটছি আমরা, জেনে করি না জেনে করি, আজকের বাঙালি হিসেবে পরেশনাথ ট্রেক কেমন মনে হচ্ছে তোমার? কি পুণ্য হয়? পুণ্যের কিছু পুণ্যের যে ব্যাপারটা থাকে, পুণ্য কি হবে? এই যে এত দীর্ঘক্ষণে হাঁটা, এই যে কষ্ট। সেটা পরের কথা। আমরা এই ওয়েস্ট বেঙ্গলের পাথর প্রতিমা থেকে যে আসতে পেরেছি আমরা কয়েকজন বন্ধু, এসে এই পরেশনাথ পাহাড় ঘুরলাম, খুবই ভালো লেগেছে। আর জানি না জীবনে আর সৌভাগ্য হবে কি না। ঠিক আছে, না সেটা তো বিষয় একটা থেকেই যাচ্ছে, কিন্তু যেহেতু আমরা জৈনরা, আমরা হিন্দু, আমরা বাঙালি, তো আমাদের মনের কোনো একটা জায়গায় একটা তো প্রশ্ন থাকে। আমার মনে হয় এই যে ঘুরে আমি যে অভিজ্ঞতাটা দেখলাম, খুব গুটি কতক কিছু জৈন মানুষ যারা এই সবগুলো কভার করছে, না হলে ম্যাক্সিমাম তো 2, 4, 5, 10টা এরকম কোনো জায়গাগুলো দেখে ওরা আবার রিটার্ন চলে আসছে, শর্টকাট করে নিচ্ছে, শর্টকাট রাস্তা দিয়ে আসছে, কেউ ডুলিতে আসছে, হাঁটতে পারছে না কেউ। এই যে ফেরার সময় আমরা যে দেখছি কন্টিনিউ বাইকে করে সব আসছে বা বাইকে চলে যাওয়ার চেষ্টা করছে, এই যে বিষয়টা, তো সেক্ষেত্রে পূর্ণ করতে এসে হেঁটে যাওয়ার মধ্যেই তো পূর্ণতাটা কিছুটা অর্জন করা যায় বলে তো আমার মনে হয়। তো সেই জায়গা থেকে আমরা যেটা করছি, আমার তো মনে হয় একটু হলেও যদি ঈশ্বর কিছু থাকে, বা এই জৈনদের 24 জন তীর্থাঙ্কর যদি ঈশ্বরের পর্যায়ে কোনো কিছু মানুষ হয়ে থাকে বা দেবতা হয়ে থাকে, তাহলে আমাদের জন্য একটু হলেও পুণ্য সঞ্চয় হলো আজকের দিনটাতে। তো আমাদের সময় এখনও যা দেখা যাচ্ছে, প্রায় 4 কিলোমিটারের মতো রাস্তা এখনও হাঁটতে আমাদের বাকি আছে, সময়ও লাগবে। আর এদিকে আস্তে আস্তে জঙ্গলের রাস্তা, অন্ধকার হয়ে যাচ্ছে, আলো লাইট কমে যাচ্ছে পরপর। তো দেন আর বসা যাবে না, উঠতে হবে, উঠে আবার হাঁটা শুরু করতে হবে। ঠিক আছে, দেখা যাক শেষ কখন পৌঁছাই। আমরা মধুবন গেটে গিয়ে আবার সবাইকে ফিডব্যাক দেবো কখন আমরা পৌঁছালাম। এইসব বাইকগুলো সব লোক নামাতে যাচ্ছে, লোককে নামিয়ে আনছে উপর থেকে, ছেড়ে দিয়ে আবার যাচ্ছে এগুলো। হ্যাঁ, ওই প্রথম যে মধুবন থেকে যেটা ট্রেকিং শুরু হয়েছিল আমাদের, এখন আমরা সেই পাহাড়ে উঠছি আবার। এটা উঠে ও পাশে যেতে হবে, আমাদের টপকাতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘড়ির কাঁটা সন্ধ্যা 6টার পরে আমরা মধুবন ট্রেকিং পয়েন্টে নামতে পেরেছিলাম। তারপর হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে রাস্তার উপরে একটা চায়ের দোকানে চা খেয়ে একটু এনার্জিটাকে বাড়িয়ে নিয়েছিলাম। এটাই হলো জাইন ভবন। এবারে আমি রুম ট্যুরটা একটু করিয়ে দেব। এই জাইন ভবন
খুবই সুন্দর একটা ধর্মশালা। এটা মেনটেন করে মুস্কান জাইন বলে একটি মেয়ে, খুব অল্প বয়সী, খুবই ভালো, খুবই হেল্পফুল। ও অনেকটাই আমাদেরকে সহযোগিতা করেছিল। ও এবং ওর বাবা মা সবাই মিলে এটাকে মেনটেন করে। আমি একটু রুম ট্যুরটাকে দিয়ে দিই। আমাদের 2খানা রুম এখানে বুক করা হয়েছিল, যেহেতু আমরা 6 জন ছিলাম। তার আগের দিন আমরা তো ধানবাদ ট্যুর করেছি, সে ভিডিও আপনারা দেখবেন, চ্যানেলে দেয়া আছে। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে আমাদের দুদিকে 2টো রুম, পাশাপাশি 2টো রুম পাইনি আমরা, যেহেতু এটা জৈন ধর্মশালা, রুম পাচ্ছিলাম না। অনেক রিকোয়েস্ট করার পরে মুস্কান 2টো রুম আমাদেরকে দিয়েছিল। এটা দেখছেন 46 নম্বর রুম। এটা রুমটা খারাপ নয়, খুবই ভালো রুম। এখানে বড় বেড একটা রয়েছে, যেখানে 3 জন আরাম করে শোয়া যায়, এবং তার পাশে আর একটা সিঙ্গেল খাট রয়েছে। এই ঘরে আমরা 4 জন ছিলাম। রুমটা খুবই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, কোনো দিক দিয়ে কোনো রকম কোনো অসুবিধে নেই। ওয়াশরুমের কথা যদি বলি, ওয়াশরুমের বাইরের দিকটায় এরকম একটা সুন্দর বেসিন বসানো আছে, আয়না বসানো রয়েছে, এবং ওয়াশরুমটাও অনেকটা স্পেসিয়াস। এটা 50 নম্বর রুম। হ্যাঁ, এই রুমে চাবি ওই নিচে আমাদের ঘরে মধ্য ছেলে থেকে 2 জন ছিল। এই রুমটাও খুবই ভালো, ডবল বেডের রুম, কিন্তু 3 জন আরামসে এই রুমে থাকা যায়। এই রুমের একটা স্পেশাল ব্যাপার আছে, এই রুমের মধ্যে কিচেন অনেক সেট বড় করা রয়েছে। রুমগুলো যথেষ্ট ভালো এবং বড়। ওয়াশরুমের বাইরের বেসিন প্লাস ওয়াশরুম প্রত্যেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও এখানে আলাদা করে রান্নাবান্না করে খাওয়ার জন্য একটা ছোট্ট মতো কিচেন সেট করা রয়েছে। প্রত্যেকটা রুমের ভাড়ার জন্য আমার থেকে নেওয়া হয়েছিল 800 টাকা করে পার ডেতে। ঠিক আছে, থাকার জন্য এত বড় বড় ঘর খারাপ না। সবাইকে সুপ্রভাত। এখন আমরা জৈন ধর্মশালা থেকে পারসনা স্টেশন যাচ্ছি। আমাদেরকে একটা প্রাইভেট গাড়ি ঠিক করে দেওয়া হয়েছিল জৈন ধর্মশালা থেকে। খুব সুন্দরভাবে এই ট্যুরটা আমরা করতে পেরেছি। আবার নেক্সট কোনো ট্যুরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।